দেশে আরও ৩০ জনের প্রাণ কেড়ে নিল করোনা। মোট মৃত্যু ৮১১, নতুন ২,৮২৮ জন সহ শনাক্ত ৬০,৩৯১। মানবজাতিকে রক্ষায় দ্রুত করোনা টিকা আবিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর। মহামারীর বিরুদ্ধে সবাইকে এক হয়ে কাজ করার পরামর্শ। আগামী বাজেটে ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়ের সীমা বাড়ানোর নীতিগত সিদ্ধান্তের আভাস। টানা ৫ বছর পর করমুক্ত আয়ের সীমা বাড়তে পারে। করোনাকালে তথ্য তুলে দিতে প্রতিকূল পরিস্থিতিতেও কাজ করছেন সংবাদকর্মীরা। আক্রান্ত হয়েও অনেকেই জয় করছেন এই রোগ। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি রায়হান রোহান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দেশে ২৪ ঘন্টায় নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ২,৮২৮ জন, আর মারা গেছেন ৩০ জন। সব মিলিয়ে করোনা শনাক্ত হয়েছেন ৬০,৩৯১ জনের এবং এখন পর্যন্ত মারা গেছেন ৮১১ জন। করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। আমিনুল মজলিসের রিপোর্টে বিস্তারিত। দেশে করোনা ভাইরাসে সংক্রমিত ব্যক্তি শনাক্ত করার সংখ্যা ৬০,০০০ ছাড়ালো, আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৮০০। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে তুলে ধরা হয় এসব তথ্য। গত ২৪ ঘন্টায় মৃত্যুতে যোগ হয়েছেন আরও ৩০ জন এবং এ পর্যন্ত মৃত্যু ৮১১ জন। যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে ২৪ ঘন্টা শনাক্ত হয়েছে ২,৮২৮ জন কোভিড পজিটিভ শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত শনাক্ত ৬০,৩৯১ জন। শনাক্ত আর মারা যাওয়া ব্যক্তিদের বিষয়ে দেয়া হয় বিস্তারিত বিবরণ। ৪ জুন পর্যন্ত শনাক্তের হার পুরুষ ৭১% এবং নারী ২৯%। তরুণদের আক্রান্ত হওয়ার বিষয় নিয়ে প্রকাশ করা হয় উদ্বেগ। ২১ থেকে ৩০ এবং ৩১ থেকে ৪০ বয়সের এই তরুণদের বিশেষভাবে অনুরোধ করব, আপনারা সতর্ক হন, আপনারা সচেতন থাকেন। আপনার কারণে আপনার পরিবারের অন্য কোনো সদস্য না ঝুঁকির মধ্যে পড়ে। বরাবরের মতোই স্বাস্থ্যবিধি মানার উপর গুরুত্ব আরোপ করেন সংশ্লিষ্টরা। যা স্বাস্থ্যবিধিগুলো আমরা বলি, অবশ্যই মাস্ক পরতে হবে, বারবার সাবান পানি দিয়ে ২০ সেকেন্ড ধরে হাত ধুতে হবে, জনসমাবেশ এড়িয়ে চলতে হবে। আমিনুল মজলিস, মাই টিভি, ঢাকা। আপনি রাস্তায় থাকেন, আপনি বাজারে থাকেন। করোনা ভাইরাসের মতো মহামারী থেকে মানবজাতিকে রক্ষার জন্য দ্রুত টিকা আবিষ্কারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার যুক্তরাজ্যের উদ্যোগে আয়োজিত ভার্চুয়াল গ্লোবাল ভ্যাকসিন সামিটে অংশ নিয়ে তিনি আরও বলেন, কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। যুক্তরাজ্য সরকারের আয়োজিত গ্লোবাল ভ্যাকসিন সামিটে অনলাইনে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসসালামু আলাইকুম। মানবজাতিকে করোনা ভাইরাসের মতো মহামারী থেকে রক্ষা করতে দ্রুত টিকা উৎপাদনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, টিকাদানই ছোঁয়াচে রোগ মোকাবেলার অন্যতম উপায়। The present COVID-19 pandemic proved how really powerless we are in the face of any global calamity. It also reminded us of the old saying that prevention is always better than cure. For prevention, vaccination has proved to be one of the most important means to combat infectious diseases. তিনি বলেন, চলমান কোভিড মহামারী প্রমাণ করেছে কোনো বৈশ্বিক দুর্যোগ মোকাবেলায় পৃথিবী সত্যিকার অর্থে কতটা শক্তিহীন। The Vaccine Alliance has provided continuous support to expand immunization coverage up to 98%. Our universal health coverage program could not have been successful without Gavi's active participation and contribution. দেশের স্বাস্থ্য কর্মকর্তা এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর কর্মীদের ঐকান্তিক প্রচেষ্টায় রোহিঙ্গা শরণার্থী শিবিরে করোনা আক্রান্তের সংখ্যা সীমিত রাখা সম্ভব হয়েছে বলেও মন্তব্য করেন সরকার প্রধান। Our health officials and workers from international organizations are working to limit the number of COVID-19 cases in the Rohingya camps. So far, only 5 cases were detected till last month in the most densely populated camps in the world. লাখ লাখ শিশু ও গর্ভবতী মায়ের জীবন বাঁচানোর মতো উদ্যোগের একজন অংশীদার হতে পেরে আয়োজক সংস্থা জিআইভিকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। The current and newer vaccines will be needed for the survival of the humans, and Gavi can provide us
the best support in this battle. আতিকুর রহমান তিতাস, মাই টিভি। Ensure that আগামী 2020-21 অর্থ বছরের বাজেটে ব্যক্তিশ্রেণীর করমুক্ত আয়ের সীমা বাড়ানোর নীতিগত সিদ্ধান্তের কথা বলা হচ্ছে। ফলে টানা 5 বছর পর করমুক্ত আয়ের সীমা বাড়তে পারে। মূল্যস্ফীতি বিবেচনায় এই সীমা বাড়াতে পেশাজীবী ও ব্যবসায়ী সংগঠন সহ সব মহল থেকে দাবি ছিল। মুবাল্লিক করিমের রিপোর্ট। করোনাকালীন সময়ে সরকার সব দিক থেকে জনগণের পাশে রয়েছে। মূল্যস্ফীতির বাজারে করমুক্ত আয়ের সীমা বাড়ানো হলে অনেকটাই কষ্ট লাঘব হবে। এ নিয়ে বিভিন্ন মহল থেকে দাবিও রয়েছে। গত 8 অর্থবছরের বাজেট বিশ্লেষণে দেখা যায়, সবশেষ 2015-16 অর্থবছরে করমুক্ত আয়ের সীমা বাড়ানো হয়েছে। 2014-15 অর্থবছরে করমুক্ত আয়ের সীমা ছিল 2,20,000 টাকা। এটিকে বাড়িয়ে তখন 2.5 লাখ টাকা করা হয়। এর আগে 2012-13 অর্থবছরে 2 লাখ টাকা ও 2013-14তে ছিল 2,20,000 টাকা। অবশ্য 2015-16 পর প্রতি অর্থবছরে গড়ে 5% বৃদ্ধি মূল্যস্ফীতি থাকলেও শুধু এনবিআর-এর অনাগ্রহের কারণে এই আয়সীমা বাড়ানো হয়নি। 2016-17 অর্থবছরে মূল্যস্ফীতির হার ছিল 5.44%। 2017-18 অর্থবছরে এ হার ছিল 5.78%। 2018-19 অর্থবছরে মূল্যস্ফীতির লক্ষ্য ছিল 5.6%। বছর শেষে সার্বিক মূল্যস্ফীতি গড় দাঁড়িয়েছে 5.47%। চলতি অর্থবছরের ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 5.46%। প্রসঙ্গত, চলতি অর্থবছরে ব্যক্তিশ্রেণী করমুক্ত আয়ের সীমা 2.5 লাখ টাকা। এর বেশি বার্ষিক আয় থাকলে এলাকাভেদে ন্যূনতম 3 থেকে 5,000 টাকা আয়কর দেওয়ার বিধান আছে। মানুষের জীবনযাত্রার ব্যয় ব্যাপক হারে বেড়েছে, কিন্তু সেই হারে দেশে করমুক্ত আয়ের সীমা বাড়ানো হয়নি। প্রতিবেশী দেশ ভারত এক লাফে করমুক্ত আয়ের সীমা বাড়িয়েছে দ্বিগুণ। মূলত কর ছাড় দিয়ে নাগরিকদের ক্রয় ক্ষমতা বাড়ানোর মাধ্যমে অর্থনীতিকে চাঙ্গা করতেই করমুক্ত আয় সীমা এক লাফে দ্বিগুণ করেছে ভারত। By coming out to vote in large numbers. মুবাল্লিক করিম, মাই টিভি। করোনা মহামারীর মাঝেও দেশবাসীকে করোনার সবশেষ তথ্য তুলে দিতে প্রতিকূল পরিস্থিতিতে জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছেন সংবাদকর্মীরা। এরই মধ্যে করোনা আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন সংবাদকর্মী। তাদের অনেকেই জয় করেছেন এই রোগ। করোনা জয়ের গল্প জানাচ্ছেন মাহবুব সৈকত। কোভিড-19 সংক্রমিত হওয়ার সংখ্যা বাড়ার সাথে সাথে বাড়ছে সুস্থতার সংখ্যাও, যদিও আনুপাতিক হারে করোনা থেকে মুক্তি মেলার সংখ্যা বেশি নয়। জীবাণুর বিরুদ্ধে বিজয়ী হয়ে স্বাভাবিক জীবনে ফেরা মানুষের মধ্যে রয়েছেন এই গণমাধ্যম কর্মীও। মে মাসের 7 তারিখে গিয়ে আমার জ্বর হওয়ার পরে এরপরে শুরু হলো যে খুসখুসে কাশি, অস্বস্তি, অশান্তি তো আছেই, গলা ব্যথা। এর 2 দিনের মাথায় আমি আকস্মিক আমার ঘ্রাণ শক্তি সব হারায় ফেললাম। খাওয়া দাওয়ার কোনো ঘ্রাণই পাইনি। শনাক্তের জন্য পরীক্ষা এবং চিকিৎসা নিয়ে তিক্ত অভিজ্ঞতা রয়েছে এই করোনা বিজয়ীর। একটা প্রাইভেট হসপিটাল, আমি নামটা বললাম না, কিন্তু আমার এত তিক্ত অভিজ্ঞতা হইলো, আমার টেস্টও নিল আমাকে, কিন্তু ঘটনাক্রমে এরা আর এরপরে আমার ফোন ধরে না। কমিউনিটির টেস্টগুলো শুরু হলো, সেগুলোতে আমি পজিটিভ পেলাম। টুটকা চিকিৎসা তো করছি, নিলে একটু আরাম লাগে এইটুকুই। ডক্সিসাইক্লিন সাকসেস হয়েছে 60 জনের মধ্যে, ওইটাও খাইলাম। আমার এক ফ্রেন্ড আছে, সে একটা ট্রিটমেন্ট দিল, ওইটাও খাইলাম। কিন্তু প্রত্যেকে আবার 1-2টা করে যোগ করছে। আরেকটা হলো যে এরা ওই আমাদের পীর সাহেবের মতো ডাক্তারদের বিভিন্ন তরিকা থাকে। একদিন রাত্রেবেলা আমি হাতে নিয়ে দেখি আমার হাতে 13টা ওষুধ। নিয়মিত ভেষজ এবং পর্যাপ্ত দেশীয় মৌসুমি ফল গ্রহণ সুস্থতার জন্য নিয়ামক ভূমিকা পালন করেছে বলে মনে করেন এই গণমাধ্যম কর্মী। কালিজিরা, মধু, আদা, মাশরুম, করলার রস, আদার রস, রসুন, আমলকি, হয়থানগনি পাতার রস, খালি পেটে তুলসী পাতা, সাথে সিজনাল ফল প্রতিদিন একটা। এইটা গত 15-20 বছর আমার সঙ্গী। আমি বিশ্বাস করি আমার শারীরিক যে কন্ডিশন ছিল, আমি ওখান থেকে রিলিফ পাইছি। সংক্রমিত হওয়ার পূর্বেই সচেতন হবার পরামর্শ আতিক পূর্ণিয়ার। লাইফ যখন চলবে, জীবিত থাকলে লাইফ চালাইতে হবে, সেই সময় করোনা হবেই। ধৈর্য নিতে হবে যে এই সময়টা আমি বোনাস পাইতেছি, এই সময়টার মধ্যে আমার বডিরে প্রস্তুত করে নিতে হবে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। প্রায় 7 লাখ মানুষের বাস মহানগরী বরিশালে। করোনা মহামারীতে এরই মধ্যে কর্মহীন হয়ে পড়েছে লক্ষাধিক পরিবার। এসব পরিবারের মাঝে রাতের আঁধারে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছে সিটি কর্পোরেশন। এতে খুশি এলাকাবাসী। পারভেজ রাসেলের রিপোর্ট। রাত 12টা,
নগরীর ২৫ নং ওয়ার্ডের কর্মহীন হয়ে থাকা অটোচালকের দরজায় খাদ্য সহায়তা নিয়ে সিটি কর্পোরেশনের কর্মচারী সহ মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা। নগরীর ৩০টি ওয়ার্ডের প্রায় লক্ষাধিক পরিবারের মাঝে গত ২.৫ মাস থেকে প্রতিদিনই চলছে এই অভিযান। জাতীয় পরিচয়পত্র দেখিয়ে খাদ্য সামগ্রী নিতে দ্বিধা না করায় এই সহায়তা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সিটি কর্পোরেশনের মেয়র সাদেক আবদুল্লাহ এরা আমাকে ওই গভীর রাতে খাওয়ান দিয়ে গেছে বাসায় বাসায়। তার জন্য আমরা প্রাণ ভরে দোয়া করি। বরিশাল সিটি কর্পোরেশন মেয়র যে আসছে এইটাই আমাদের অনেক চাওয়া পাওয়া এবং আমরাও এতে খুব খুশি। প্রধানমন্ত্রীর দেয়া কর্মহীনদের এই খাদ্য সহায়তা রাতের আধারে পৌঁছে দিয়ে করোনা যোদ্ধায় নাম লিখিয়েছেন সিটি মেয়র শ্রেণিয়াবাদ সাদেক আবদুল্লাহ। সাদেক আবদুল্লাহর নেতৃত্বে, এবং আমি বিশ্বাস করি যে আগামী দিনেও আমরা যতদিন ইনশাআল্লাহ এই অভুক্ত মানুষ থাকবে, শুধু নিম্ন আয়ের মানুষ নয়, মধ্যবিত্ত মানুষ আছে। আপনারা অবাক হয়ে যাবেন, রাতের আধারে আমরা যেসব বাসা বাড়িতে যেসব মানুষজন আমাদেরকে ইনফর্ম করে যে দাদা আমাকে একটু দিবেন, আসলে কষ্ট লাগে এবং আনন্দিতও হই আমরা। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে নির্দেশনা এবং আমাদের বরিশাল সিটি কর্পোরেশন মাননীয় মেয়র শ্রেণিয়াবাদ সাদেক আবদুল্লাহর যে ইচ্ছা, সেই ইচ্ছার প্রতিফলন অবশ্যই আমরা ঘটাবো। কর্মীদের দাবি দলমত নয়, প্রয়োজনে সহায়তা দেয়া হবে মধ্য এবং উচ্চবিত্তদের মাঝেও। প্যানেল মেয়র বলেন, করোনা যতদিন থাকবে এই অভিযান ততদিন চলবে। আমাদের মাননীয় মেয়র শ্রেণিয়াবাদ সাদেক আবদুল্লাহ বলেছেন যে যতদিন এই করোনা কারণে সাধারণ জীবনযাত্রায় দেশ ফিরে না আসবে, নগর ফিরে না আসবে, আমাদের এই দুর্যোগ চলাকালীন সময় পর্যন্ত এই ত্রাণ ব্যবস্থা অব্যাহত থাকবে। বরিশাল সিটি মেয়র রাতের আধারে খাদ্য সহায়তা পৌঁছে দিয়ে প্রশংসার পাশাপাশি হয়েছেন নন্দিত। এ যুদ্ধ শেষ না অবধি তার সাথে সমাজের বিত্তবানরা এগিয়ে আসবে, এমনটা প্রত্যাশা প্রতিটি ক্ষুধার্ত মানুষের। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। এবার করোনায় করণীয়। করোনা পাল্টে দিয়েছে মানুষের জীবনাচার। বেশিরভাগ মানুষই চেষ্টা করছেন স্বাস্থ্যবিধি মানার। ঘরের বাইরে বের হতে হলে কী ধরনের সুরক্ষা নেওয়া দরকার তা নিয়ে অনেকের মধ্যে রয়েছে বিভ্রান্তি। এ বিষয়ে সঠিক পন্থা কি, বিশেষজ্ঞদের সাথে কথা বলে তা তুলে ধরছেন মাহবুব সৈকত। বর্তমান সময়ে পিপি একটি বহুল প্রচলিত শব্দ। পিপি বলতে সাধারণ মানুষ পোশাকের উপরে সংক্রমণ থেকে সুরক্ষার জন্য অতিরিক্ত একটি পোশাককে বোঝে। মূলত শুধু পোশাককেই নয়, সংক্রমণ থেকে বাঁচার জন্য স্বাস্থ্যবিধি মেনে যে সকল সুরক্ষা নেওয়া হয় তার সবগুলোকেই বলা হয় পিপি। পিপিটা আসলে একটা সংক্ষিপ্ত রূপ। এটার ফুল মিনিংটা হচ্ছে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। আপনাকে যেটা আপনাকে প্রোটেকশন দিবে সেটাই হচ্ছে পিপি। এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম। আপনি যারা ল্যাবে কাজ করবে কিংবা হাসপাতালে কোভিড ওয়ার্ডে, ডেডিকেটেড ওয়ার্ডে কাজ করবে, যেখানে কোভিড-19 পেশেন্ট থাকবে, পজিটিভ পেশেন্ট থাকবে, সেখানে যারা কাজ করবে তাদের জন্য যে ধরনের পিপি প্রয়োজন হবে, আমি যদি রাস্তায় বের হই কিংবা বাজার করতে বলবো, ওই ধরনের পিপি প্রয়োজন হবে না। তার মানে সাদা যে কভারটা শরীরে, এই কভারটা এটা সবার জন্য প্রয়োজন না। এটা শুধুমাত্র হেলথ কেয়ার ওয়ার্কার, ল্যাব টেকনিশিয়ান, ল্যাবে যারা কাজ করবে তাদের জন্য, যারা কোভিড পজিটিভ পেশেন্টের ক্ষেত্রে। জীবাণু থেকে সুরক্ষার জন্য সাধারণের হাতে গ্লাভস পরাও জরুরি নয় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তার হাতটাকে প্রোটেকশন দিচ্ছে, কিন্তু ভাইরাস কন্টামিনেশন থেকে প্রোটেকশন দিচ্ছে না। সে তখন এই গ্লাভস পরা হাত দিয়ে অন্য কোনো জিনিস ধরবে, সেখানে লাগবে, এবং কি সে তখন চোখ চুলকাইতে পারে, নাক মুখ চুলকাইতে পারে, সেটাও তো লাগতে পারে, এবং এটা দিয়ে তখন অন্যান্য জিনিস ধরলে সেখানেও লাগবে। এই জন্য গ্লাভস সাধারণ মানুষের পরার প্রয়োজন। বাইরে থেকে এসে সাবান দিয়ে ধুয়ে ফেলবেন, গোসল করে ফেলবেন। সংক্রমিত হওয়ার পূর্বেই সতর্ক হওয়ার পরামর্শ ডাক্তার জাকির হোসেনের। মাথার উপরের কভারঅলটা এটাও সাধারণ মানুষের পরার প্রয়োজন নেই। আপনি সাধারণ মানুষ পরবে শুধুমাত্র মাস্ক পরবে, নাক মুখ ঢেকে, এবং বড়জোর চোখের গগলস পরতে পারে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের মস্তিষ্কে অস্ত্রোপচার সফল হয়েছে। এখন তাকে 48 ঘন্টার জন্য নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। ভোরে করোনা ভাইরাস আক্রান্ত অবস্থায় ব্রেন স্ট্রোক করেন মোহাম্মদ নাসিম। পরে জরুরিভাবে তার অস্ত্রোপচার চলে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোহাম্মদ নাসিমের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। এর আগে সোমবার রাতে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানিয়েছিলেন মোহাম্মদ নাসিমের করোনা ভাইরাস পজিটিভ এসেছে, তার শ্বাসকষ্ট আছে। গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় এবং অর্ধেক আসনের বেশি যাত্রী ওঠানোর ঘটনা প্রতিশ্রুতির বরখেলাপ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে এক ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন। পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে করোনা সম্পর্কিত সচেতনতা বাড়ানো, সুরক্ষা ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ জরুরি বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। বিভিন্ন সরকারি হাসপাতালে পাশাপাশি বেসরকারি হাসপাতালে করোনা রোগীরা ভোগান্তির শিকার হচ্ছেন বলে গণমাধ্যমে রিপোর্ট আসছে। আমি হাসপাতাল কর্তৃপক্ষ এবং নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে বিষয়টি গুরুত্বের সাথে দেখার অনুরোধ করছি। করোনা ঝুঁকি এড়াতে মাস্ক, গ্লাভসের মতো সুরক্ষা সামগ্রী ব্যবহার করছে মানুষ। ব্যবহার শেষে অনেকে ফেলে দিচ্ছেন যেখানে সেখানে। এতে সংক্রমণের ঝুঁকিতে পড়ছেন সাধারণ মানুষ। এগুলোর ব্যবস্থাপনায় এখনই উদ্যোগ নিতে হবে বলে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন মুবাল্লিক করিম। দেশের এমন কোনো সড়ক পাওয়া দায় যেখানে এভাবে পড়ে থাকা মাস্ক কিংবা গ্লাভসের দেখা মিলবে না। পিপিইর মতো সংবেদনশীল সুরক্ষা সামগ্রীও অবহেলায় ফেলে রাখা হয়েছে। করোনা ভাইরাস খালি জায়গায়ও 2 থেকে 3 দিন বাঁচে। সে হিসাবে এসব সুরক্ষা সামগ্রীও জাগাচ্ছে শঙ্কা। এসব সামগ্রীর মাধ্যমে পথচারীরাও করোনায় আক্রান্ত হতে পারেন বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। কাপড় পচনশীল, একটু দেরি হতে পারে, আগে হতে পারে, কিন্তু পচে যায়। কিন্তু অসুবিধা হচ্ছে ড্রেনগুলো বন্ধ করে দেয়, তার ফলে পানি চলাচল করতে পারে না, তো সেটা একটা ভয়াবহ। কিন্তু গ্লাভসের অবস্থা খুবই কঠিন, কারণ এটা প্লাস্টিক, বেশিরভাগই কেউ পলিথিন করেন, কিন্তু বেশিরভাগই প্লাস্টিক যে প্রথমে আটকে যাবে, নদীর খাল বন্ধ হয়ে যাবে, ড্রেন বন্ধ হয়ে যাবে। পরামর্শ দিচ্ছেন সঠিক ব্যবস্থাপনার। যেহেতু এখন আমাদের করোনা ভাইরাস আছে, একটু সময় দিয়ে 2-3 দিন সময় দিয়ে, এবং এটা যখন ট্রান্সফরমেশন হয় তখন এটা হাই টেম্পারেচারে চলে যায়, উচ্চ তাপমাত্রায়। উচ্চ তাপমাত্রায় গেলে ওই গলন পদ্ধতিতে বলা হয় করোনা ভাইরাস 70-এর উপরে টলারেট করতে পারে না, 70 ডিগ্রি সেন্টিগ্রেড। তো সেটা তো যখন গলতে হলে আরো অনেক উচ্চ তাপমাত্রায়, অর্থাৎ সেদিক থেকে কোনো ভয় নেই। প্লাস্টিক বা রাবারজাত বস্তু দিয়ে পুনরায় বা রিসাইক্লিং এর কথা বলছেন তারা। প্লাস্টিকের ব্যাপারে আলাদা করে সেটাকে প্রত্যেক জায়গায় রাস্তায় ফেলার কোনো প্রশ্নই ওঠে না। কোনো বাইরের মানুষ সে প্লাস্টিকে দেখা উচিত না, এটা সম্পূর্ণ বদ্ধ অবস্থা থাকবে, সেখান থেকে ইন্ডাস্ট্রিতে চলে যাবে। মুবাল্লিক করিম, মাই টিভি। রাজধানীর কাঁচা বাজারগুলোতে এখনও নিয়ন্ত্রণে আসেনি বিভিন্ন পণ্যের দাম, কিন্তু সরবরাহ স্বাভাবিক রয়েছে। এদিকে চালের দাম বেড়েছে বস্তা প্রতি 150 থেকে 200 টাকা। বেড়েছে গরু, খাসি এবং মুরগির দামও। আর অনেকটা চড়া দামে বিক্রি হচ্ছে মৌসুমি ফল, আম ও লিচু। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। রাজধানীর কাউরান বাজার খুচরা ও পাইকারি কাঁচা বাজার। বিক্রেতারা বলছেন করোনা ভাইরাসের কারণে পণ্য সরবরাহ স্বাভাবিক না, কিন্তু বাজার ঘুরে দেখা যায় কোনো পণ্যেরই ঘাটতি নেই। সরবরাহের অযৌক্তিক অজুহাতে বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি করেছে ব্যবসায়ীরা। গরু এবং খাসির মাংস বিক্রি হচ্ছে চড়া দামে। 800 ওইটা খাসি, অরিজিনাল খাসি যেটা, এটা বর্তমান গরুর মাংস আপনার 600 থেকে 550 টাকা কেজি, কিন্তু ক্রেতা কম। পিছিয়ে নেই মুরগির এবং মাছের দামও। ব্রয়লার 140 টাকা, লাল লেয়ার হইল 225 টাকা, আর পাকিস্তানি 250 টাকা কেজি। পেঁয়াজের দাম স্থিতিশীল থাকলেও কমছে না আদা রসুনের দাম। আদা হলো চায়নাটা 150 টাকা কেজি, পেঁয়াজ দেশিটা হচ্ছে আপনার এখন 45 টাকা, তারপর রয়েছে আপনার রসুন ভালোটা 110 টাকা, আলু টালুর দামও ঠিক আছে, দাম কম আস্তে আস্তে এখন জিনিসের দাম কমতেছে। তেমন একটা বাড়েনি সবজির দাম, তবে চালের দাম বেড়েছে অনেক। বস্তা প্রতি 150 থেকে 200 টাকা। এর জন্য সিন্ডিকেটকেই দায়ী করছেন ব্যবসায়ীরা। মিনিকেট নতুনটা কিনছি আমরা 2400 বা 2350 টাকা। এখন বর্তমানে দাম একটু বেশি, নতুন চাল এত দাম উঠছে, তারপরে নতুন চাল বেশি।
এটা মেলারা সিন্ডিকেট করে কিন্তু দামটা বাড়াইছে। এখন মিনিকেট প্রতি বস্তায় মনে করেন 150 থেকে 200 টাকা বাড়ছে। সকলের চোখ এখন মৌসুমি ফলের দিকে। এই সুযোগ নিয়ে চড়া দামে বিক্রি হচ্ছে এসব ফল। ল্যাংড়ার দাম বর্তমান চলছে 90 টাকা, আর লিচুর দাম বলতে আপনার চায়না থ্রির দাম বর্তমানে একটু বেশি, আর মোটামুটি দাম কমে আছে, কোনো দাম অত বেশি না। কেজি চলে 60 টাকা, 70 টাকা, 50 টাকা। লিচু আছে, নর্মালগুলো আছে 200-250 টাকা, আর যেগুলো উচ্চ লেভেলের আছে চায়না থ্রি, এগুলোর দাম আছে 600-650 টাকা। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। এবার গ্রাম বাংলার খবর। বরিশালের মেহেন্দিগঞ্জে মসজিদের এক ইমাম ও মাদ্রাসার হেড ক্লার্ককে নাজেহাল করার ঘটনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়রা এই ঘটনাকে ন্যাক্কারজনক উল্লেখ করে অভিযুক্তদের বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন। আর জেলা প্রশাসক জানালেন, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মেহেন্দিগঞ্জ প্রতিনিধি এহসান রেজা জিতুর তথ্যচিত্রে জানাচ্ছেন নূর মোহাম্মদ। ইউনিয়ন পরিষদেই সিগারেট হাতে মাদ্রাসার হেড ক্লার্ক ও মসজিদের বয়োবৃদ্ধ ইমামকে এভাবেই নাজেহাল করেন স্বয়ং চেয়ারম্যান। এর আগে করা হয় শারীরিক নির্যাতন। তাকে জনসমক্ষে ঘোরানো হয় স্থানীয় বাজারে। ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয় সেই ভিডিও। আমি যা ঝুঁকি নেই এমন কাণ্ডই ঘটিয়েছেন বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দরিচর খাজুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফার আলী। তার সঙ্গে ছিলেন ইউনিয়নের 8 নং ওয়ার্ডের সদস্য শহীদুল ইসলাম, 5 নং ওয়ার্ডের সদস্য ফিরোজ সহ বেশ কয়েকজন ইউপি সদস্য ও তার সহযোগীরা। স্থানীয়রা জানান, মধ্য দরিচর খাজুরিয়া দাখিল মাদ্রাসার হেড ক্লার্ক ও স্থানীয় শিকদারবাড়ি জামে মসজিদের ইমাম শহীদুল ইসলামকে 7ম শ্রেণীর এক ছাত্রীর উপবৃত্তির টাকাকে কেন্দ্র করে বুধবার অপদস্থ করেন চেয়ারম্যান। করা হয় জরিমানাও। এর আগে ওই ছাত্রীর বাবাও তাকে মারধর করেন। এই কাজটা যে করছে এটা পুরো অন্যায়, খুব খারাপ করছে স্যার। এই এলাকার লোকের কাছে সব কাজে খারাপ লাগছে। দীর্ঘ কর্মজীবনে কেউ কোনো অভিযোগ করতে পারেনি দাবি করে লাঞ্ছনার বিচার চান ভুক্তভোগী। দাখিল মাদ্রাসার অফিস সহকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাকে নিয়ে 70,000 টাকা জরিমানা করছে। আমি না দেওয়ার না স্বীকার করার কারণে আমাকে সে জোতা দিয়ে পিটাইছে এবং জোতার মালা গলায় দিয়ে সে আমাকে রাস্তায় হাঁটাইছে। এটার আমি সঠিক বিচার চাই। আমরা যেহেতু সে আমাদের স্টাফ, আমাদের কমিটিতে বিচার না দিয়ে চেয়ারম্যান সাহেব সেই বিচার করছে, আমরা এই বিচারের এটার প্রতিবাদ জানাই এবং দুঃখ প্রকাশ করি। এই ঘটনার পর গা ঢাকা দেন অভিযুক্ত চেয়ারম্যান। মেহেন্দিগঞ্জ থানায় চেয়ারম্যান সহ 10 জনের বিরুদ্ধে ভুক্তভোগীর মামলার পর অভিযানে নামে পুলিশ। অবশেষে বৃহস্পতিবার বরিশালের মুলাদি থেকে প্রধান আসামি চেয়ারম্যান মোস্তফার আলী সহ সাবেক এক ইউপি সদস্যকে গ্রেফতার করে জেলা পুলিশ। এর আগে আরও একজনকে গ্রেফতার করা হয়। বাকি আসামিদেরকে অ্যারেস্ট করার জন্য আমাদের 4টা টিম বাইরে কাজ করতেছে এবং এই ঘটনার উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি হবে ইনশাল্লাহ। আমরা ওই চেয়ারম্যানকে বরখাস্তের জন্য উদ্যোগ গ্রহণ করেছি, তার বরখাস্তের প্রয়োজনীয় কার্যক্রম আমরা নিব এবং এই চেয়ারম্যানের যেটি বললাম আমরা যে তার বিরুদ্ধে ফৌজদারি এবং বিভাগীয় দুটো ব্যবস্থাই নিব, যে কেউ যেন এই ধরনের দুঃখজনক, ন্যাক্কারজনক, অপমানজনক কার্যক্রম করতে সাহস না পায়। নূর মোহাম্মদ, মাই টিভি নিউজ ডেস্ক। কুমিল্লার 14 গ্রামে করোনার প্রভাবে বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি মুরগির খামার। এছাড়া ভ্যাকসিনের অভাবে মারা গেছে অনেক মুরগি। এমন পরিস্থিতিতে ব্যবসা টিকিয়ে রাখতে সরকারি সহযোগিতার তাগিদ খামারিদের। কুমিল্লা 14 গ্রাম প্রতিনিধি জসিমউদ্দিন চৌধুরীর তথ্য ভিডিওচিত্রে ডেস্ক রিপোর্ট। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লা জেলার 14 গ্রাম উপজেলা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ। তবে বর্তমানে করোনা মহামারীর কারণে ক্ষতিগ্রস্ত এই এলাকার পোল্ট্রি ব্যবসায়ীরা। সামাজিক অনুষ্ঠান ও মহাসড়কের পাশে থাকা বিভিন্ন খাবারের হোটেল বন্ধ থাকায় খামারিরা তাদের মুরগি ও ডিম বিক্রি করতে পারছে না। ফলে পোল্ট্রি ও ফিড ব্যবসায়ীদের গুনতে হচ্ছে লোকসান। এই যে 10 দিন আমি ওভার খাওয়াইতেছি, এখন ওইটাই খাওয়ানোটাই আমার লসের কারণ। গাড়িগুলো বন্ধ থাকার কারণে বিভিন্ন জায়গা থেকে পাইকারি আসতে পারে নাই। করোনা পরিস্থিতির প্রথম থেকেই ভ্যাকসিনের অভাবে খামারগুলোতে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অনেক মুরগি মারা যায়। এবছর ঈদেও আশানুরূপ ব্যবসা করতে পারেনি খুচরা ব্যবসায়ীরা। আর অন্যবারের তুলনায় এবার মুরগির দাম অনেক বাড়া, বিশেষ করে বলার মুরগির দাম অনেক বাড়া। সরকারে যদি আমাদের দিকে না দেয়, পোল্ট্রি খামারেও মারা যাবে, আমরা মারা যাবো ব্যবসায়ী। পোল্ট্রি ব্যবসায়ী সমিতির নেতা জানান, এলাকার পোল্ট্রি ব্যবসা বন্ধ হবার পথে সরকারকে পোল্ট্রি শিল্পের সাথে সংশ্লিষ্টদের পাশে দাঁড়ানো দাবি জানান তিনি।
এখন বর্তমানে মুরগির বাজার বেশি, শুধু একটাই কারণ মুরগি না উঠানোর কারণে। অনেক হ্যাচারিতে মুরগি নষ্ট হয়েছে, বাচ্চা নষ্ট হয়েছে, ওরা বাচ্চা উৎপাদন বন্ধ করে দিয়েছে। সরকার থেকে আমাদের যে প্রণোদনার সহযোগিতাটা যেন সহজতর করা হয়, আমরা খামারিরা যারা এখন লোকসানের সম্মুখীন আমরা সবাই যেন উঠে আসতে পারি। সরকারের আন্তরিক সহযোগিতায় একমাত্র আমাদের এখন ভরসা। দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণে পোল্ট্রি শিল্পের ভূমিকা অপরিসীম। সরকারি সহযোগিতার মাধ্যমে আবারও ঘুরে দাঁড়াবে এই এলাকার পোল্ট্রি শিল্প, এমনটাই প্রত্যাশা করছেন এর সাথে জড়িতরা। নিউজ ডেস্ক, মাই টিভি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলে করোনা প্রতিরোধ ও চিকিৎসায় চীনের আলিবাবা ফাউন্ডেশন ও জ্যাকমা ফাউন্ডেশনের দেয়া 50টি ভেন্টিলেটর সহ ডিটেকশন কিট, ইলেকট্রনিক লেজার থার্মোমিটার, মাস্ক, প্রোটেক্টিভ ক্লেদিং, ফেস শিল্ড ও গ্লাভসের মতো 6.5 লাখ জরুরি স্বাস্থ্য সামগ্রী হস্তান্তর করেছে বিকাশ। চীনা জায়ান্ট আলিবাবা গ্রুপের অ্যাফিলিয়েট অ্যান্ড ফিনান্সিয়াল দেশীয় প্রতিষ্ঠান বিকাশের মালিকানার অন্যতম অংশীদার। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তার কার্যালয়ের মুখ্য সচিব ডক্টর আহমেদ কায়কাউস এর কাছে বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির এসব জরুরি সামগ্রী হস্তান্তর করেন। এসব সামগ্রী জরুরি কাজে আসবে উল্লেখ করে সন্তুষ্টি প্রকাশ করেন প্রধানমন্ত্রী। হস্তান্তরকালে বিকাশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। করোনা ভাইরাসের মধ্যে বন্ধ থাকা দেশের ক্রীড়াঙ্গনে সুখবর দিল উশু ফেডারেশন। করোনাকালেও আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিচ্ছে উশু খেলোয়াড়রা। ভারতের আয়োজনে টুর্নামেন্টটি হবে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে। এসএম আরিফের রিপোর্ট। করোনা ভাইরাস যেন সবকিছুই এলোমেলো করে দিয়েছে। প্রায় 2.5 মাস ধরে বন্ধ আছে বাংলাদেশের সব ধরনের খেলাধুলা, স্থগিত হয়ে আছে বিভিন্ন লিগ ও টুর্নামেন্ট। এর মাঝেও সুখবর দিল বাংলাদেশ উশু ফেডারেশন। ভারতের আয়োজনে থাউলো ইভেন্টের আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়ার আগ্রহ জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক দুলাল হোসেন। ফুল কন্ট্যাক্ট ফাইট এটি একটি ইভেন্ট, আর একটা হচ্ছে থাউলো ইভেন্ট যেটি শারীরিক কলা কৌশল। এই খেলাটাতে আমরা ইন্টারন্যাশনাল গেম আমরা অলরেডি ইন্ডিয়া আয়োজন করতে যাচ্ছে, আমরা সেখানে অংশগ্রহণ করব। তাদের সাথে ইমেলে আমাদের কথা হয়েছে। এখানে আসলে জনসমাগম থাকবে না, শুধুমাত্র আমাদের যে ভেন্যু ম্যাট, এই ম্যাটটা আমরা ওপেন করে আমাদের যে প্রতিযোগী সে ওখানে পারফরমেন্স করবে। এই পারফরমেন্স আমাদের ইন্টারন্যাশনাল যারা রেফারি থাকবে তারা দেখবে, মনিটরিং করবে এবং করে অনলাইনে তারা আমাদেরকে পয়েন্ট মার্ক করবে। তবে টুর্নামেন্টের তারিখ এখনো ঘোষণা হয়নি কিংবা নির্ধারণ করা হয়নি ইভেন্টগুলো। কয়টি দেশ অংশগ্রহণ করে এখনো আমরা চূড়ান্ত পাইনি, তবে আমরা অংশগ্রহণ করব এটা জানিয়েছি। সেই অনুযায়ী আমরা প্রস্তুতি নিচ্ছি। আমাদের যারা ভালো সেরা খেলোয়াড় আছে, ইতিমধ্যে সাব গেমসে পদক পেয়েছে, তাদেরকেই আমরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করাবো। টুর্নামেন্টে অংশ নিলে করোনার মধ্যে উশুর মাধ্যমেই দেশের মাটিতে আবারও খেলা ফিরবে। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা ও facebook/mytv বাংলা এবং twitter/mytv বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রায়হান রোহান। দর্শক, করোনার সংক্রমণ প্রতিরোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।